চট্টগ্রাম একসময় ছিল পাহাড়ে জঙ্গলে ঘেরা। মানুষে বলতো এখানে সব জিন পরীরা থাকে, এখানে কোনো মানুষ থাকে না। কথা ঠিক কিনা? জিন পরীর ভয়ে চট্টগ্রামে কেউ আসতো না। এই জন্য 12 আউলিয়ারা এখানে এসে প্রথম চট্টগ্রামের চেরাগ জ্বালিয়েছেন, আলো জ্বালিয়েছেন। কোথায়? এটা আরো চেরাগি পাহাড় আছে, চিনেন না? এই চেরাগের পাহাড়ে সেই জঙ্গলের মধ্যে গাছের উপরে প্রথম আলো জ্বালাইয়া এখান থেকে জিন ভূত তাড়াইয়া এখানে মানুষের বসবাসের জায়গা করেছেন। এই জন্য চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার পূর্ণভূমি। এখানে হযরত শাহ আমানত, বদর শাহ, বায়েজিদ বোস্তামি সহ শত শত আলেম এবং পীর আউলিয়া এখানে জন্মগ্রহণ করেছেন এবং এই মাটিতে শুয়ে আছেন। এই জন্য বলা হয় চট্টগ্রামের মাটি দুর্জয় ঘাটি। চট্টগ্রাম নিয়ে গান লিখেছেন আরা সাকগাইয়া নওজোয়ান সিনাদি টাকায় ঝড় তুফান। ঠিক আছে না? সেই এখানে চেরাগ জ্বালিয়ে চট্টগ্রামকে মানুষের বসবাসের উপযোগী করার পর এই জনপদে ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রাম ছিল একটা সাহসের বাতিঘর। হাবিলদার রজব আলী থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী সংগ্রামে এখানে শত শত তরুণরা জীবন দিয়েছেন। 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে। এখানে দুঃখজনক ঘটনাও আছে। 1981 সালে এখানে বাংলাদেশের রাজনীতির বরপুত্র, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখানে হত্যা করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম একটা ইতিহাসের সাক্ষী রেখেছে, সেটা হলো খুনিদেরকে এখানে মানুষ প্রতিহত করেছে, ধরেছে। কি বলেন, ঠিক না? সর্বশেষ 2024 সালে বাংলাদেশ যখন দিশাহীন, বাংলাদেশ থেকে যখন ফ্যাসিবাদ পালাই গেল, তখন চট্টগ্রামের আরেক সন্তান বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন, যিনি এর আগে চট্টগ্রামে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য একটা পথের দিশা দিয়েছেন, অর্থনৈতিক মুক্তির দিশা দিয়েছেন, সারা পৃথিবীতে নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের চট্টগ্রামের সন্তান ডক্টর ইউনূস সাহেব, যিনি আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। প্রিয় ভাই বোনেরা, সেজন্য এবি পার্টির আজকে আনুষ্ঠানিক জনসভা, বড় করে জনসভা আমরা চট্টগ্রাম থেকে শুরু করেছি। এবি পার্টির মূল পরিচয় হলো এটা একটা রাজনৈতিক দল। এবি পার্টির জন্ম হয়েছে অল্প কিছুদিন আগে, যখন এদেশে করোনা, মানুষ ভয়াবহ বিপদগ্রস্ত। 2020 সালের 2রা মে এবি পার্টি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনারা জানেন যে আমরা দল হিসেবে আত্মপ্রকাশ করার পর আমাদের উপর অনেক জুলুম নিপীড়ন হয়েছে। আমাদেরকে দলীয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয় নাই। নানা বাধা বিপত্তি, আমাদের নিবন্ধন, আমরা শ্রেষ্ঠ প্রধান দল হিসেবে 1 নম্বর দল ছিলাম, কিন্তু আমাদের দলকে নিবন্ধন দেওয়া হয় না, অন্যায় হয়। আমরা মামলা করলাম, মামলা করার পর 1 বছর আমাদের মামলা শুনানি করতে দেয় না। অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে আমরা শেষ পর্যন্ত মামলায় বিজয়ী হলাম এবং আমাদের মার্কা কি? ঈগল। আমাদের নিবন্ধন নাম্বার 50। প্রিয় ভাই বোনেরা, এইভাবে হাঁটি হাঁটি পা পা করে এবি পার্টি আজকে
একটা রাজনৈতিক দল আকারে সামনে এসেছে। রাজনীতি কি, রাষ্ট্রটা কি জিনিস? এবি পার্টি যে আজকে অধিকার ভিত্তিক রাজনীতির কথা বলছে, সেটা কি জিনিস? আমরা বলি আমাদের বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ। আপনারা কি জানেন এই স্বাধীনতা মানে কি? ওই যে দেখেন পিছনে কতগুলো ছেলে, ছোট ছোট বাচ্চা ফুটবল খেলতেছে। এখানে ফুটপাতে দেখবেন বহু দোকানদার দোকানদারি করতেছে রাস্তায় বসে। বহু লোককে দেখবেন শ্রম ঘাম দিয়ে তার পরিবারের জন্য টাকা ইনকাম করতেছে। এই যে উপরে আমাদের পুলিশ ভাইরা আছেন, এই যে আমাদের পাশে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, সবাই আমরা যার যার পেশা, যার যার একটা ঘর আছে, যার যার একটা চাকরি, প্রফেশন আছে, পেশা আছে, আমাদের ভাই আছে, বোন আছে, পরিবার আছে। কিন্তু আপনি কি জানেন আজকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহু মানুষ আছে যে শিশুরা কোনোদিন ফুটবল খেলা কি জিনিস এটা তারা দেখে নাই। বহু সন্তান আছে সে জানে না তার মা কোথায়, বহু মা আছে সে জানে না তার সন্তান কোথায়। আজকে আমাদের এই এখান থেকে দূরে কক্সবাজারে তাদের দেশ ছেড়ে এসেছে, তারা জানে না কখন তারা আবার তাদের দেশে, তাদের গ্রামে, তাদের বাড়িতে ফিরে যাবে। আমরা আপনারা সবাই জানি রাত হলে আমরা সবাই পরিবারের কাছে যাব, কি বলেন? জানি না? আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমাদের ঘর আছে, বাড়ি আছে, মা আছে, বাবা আছে, পরিবার আছে। পৃথিবীতে বহু রাষ্ট্র আছে যারা এগুলো থেকে বঞ্চিত। আসলে তাদের একটা স্বাধীন রাষ্ট্র নাই, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের বেঁচে থাকার অধিকার, বসবাসের অধিকার, জীবন ধারণের অধিকার, একটা মাঠে ফুটবল খেলার অধিকার, একটা চাকরি করার অধিকার, তাদের অধিকার ছিন্ন করা হয়েছে। সেই তুলনায় আমরা একটা স্বাধীন বাংলাদেশের অধিবাসী। কিন্তু এমন একটা দেশে আমরা আছি, ভৌগোলিক স্বাধীনতা আছে কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা নাই। আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, এই যে আমার শিশুরা ফুটবল খেলতেছে, এরা যে নিরাপদে বাসায় পৌঁছবে তার কোনো গ্যারান্টি আছে? আপনি মাসের শেষে যে বেতন পান, সেই বেতন নিয়ে অফিস থেকে বাসা পর্যন্ত যাইতে আপনাকে ছিনতাইকারীর কবলে পড়তে হয়। আপনি যে রিকশাওয়ালা রিকশা চালায়, সে যত টাকা ইনকাম করে সেই টাকা সে তার পরিবারের জন্য ব্যয় করতে পারে না, তাকে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। আজকে আপনি যে চাকরি বাকরি করে যে বেতন পান, সেই বেতন আপনার পরিবারের জন্য খরচ করতে পারেন না, কারণ আপনি একটু বিপদে পড়লে আপনাকে ঘুষ দিতে হয়। আপনার সন্তান অসুস্থ হলে হাসপাতালে নিলে চিকিৎসা করাইতে পারেন না, ওখানে ওয়ার্ড বয়কে পয়সা দিতে হয়, ঘুষ দিতে হয়। আমার এই সাংবাদিকেরা তারা অনেক যোগ্য লোক, কিন্তু চাকরি বাকরি করতে গেলে সেখানেও নানা রকমের তদবির, নানা রকমের সুপারিশ ছাড়া চাকরি হয় না। কি বলেন, চাকরি হয়? এমন তো হওয়ার কথা ছিল না। কথা তো ছিল আমার যোগ্যতা আছে, আমি চাকরি করব। কথা তো ছিল আমার সন্তান আছে, সন্তানের জন্য আমি যেই টাকা ইনকাম করব সেই টাকা ব্যয় করব। তাহলে কেন আমাকে ঘুষ দিতে হয়? কেন আমাকে চাঁদা দিতে হয়? কেন আমাকে রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়তে হয়? কেন আমাকে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে প্রতিদিন কারো হাত, কারো পা, কারো মাথা হারাতে হয়, কারো জীবন বিপন্ন হতে হয়? সুতরাং সত্য, কিন্তু আমাদের এই রাষ্ট্রটা একটা উন্নত সঠিক রাষ্ট্র আকারে হয় না। কি বলেন, হয়েছে? আপনাকে চান রাষ্ট্রটা ভালো হোক? চান কিনা? তাহলে আমরা যে চাই একটা ভালো রাষ্ট্র হবে, আমরা যে চাই এখানে আমরা শান্তিতে বসবাস করব, আমরা যে চাই এখানে আমার কোনো দুঃখ থাকবে না, বেদনা থাকবে না, কষ্ট থাকবে না, আমি অসুস্থ হইলে সঠিক চিকিৎসা পাবো,
আমি ন্যায্য চাকরি পাবো, এই অধিকার কি কেউ দিয়ে যাবে না আদায় করতে হবে? সেই জন্য আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি একটা দল তৈরি করেছে, যেই দলের মূল কাজ হচ্ছে আমরা আমাদের অধিকার চাই। আমাদের দেশের বাজেট কত জানেন? প্রায় 7 লক্ষ কোটি টাকা বাজেট। আমাদের মানুষ কত? 18 কোটি। এই 7 লক্ষ কোটি টাকাকে যদি 18 কোটি দিয়ে ভাগ দেন, তাইলে দেখা যায় প্রত্যেক নাগরিকের সাথে প্রত্যেকটা মানুষ, আমরা এখানে প্রত্যেকে এক একজন, প্রতি বছর আমাদের পিছনে সরকারের ব্যয়ের বাজেট হচ্ছে প্রায় 40,000 টাকা। এটা কি জানেন আপনি? জানেন না। এটা আপনার অধিকার। এই রাষ্ট্রের কাছ থেকে বছরে 40,000 টাকার বিভিন্ন সুবিধা, শিক্ষা বাবদ, স্বাস্থ্য বাবদ, যাতায়াত বাবদ, বিভিন্ন খাতে এই রাষ্ট্র আপনাকে এই সার্ভিস দিতে হয়, দিতে বাধ্য। এটা আপনার পাওনা। কিন্তু আমরা কি সে অধিকার পাই? উল্টা আমাদেরকে টাকা দিতে হয়, উল্টা আমাদের থেকে পয়সা নিয়ে যায়। যে এই পুলিশ আমাদেরকে সার্ভিস দেওয়ার কথা, যে ডাক্তার আমাদেরকে সার্ভিস দেওয়ার কথা, যে ম্যাজিস্ট্রেট আমাদেরকে সার্ভিস দেওয়ার কথা, তার পিছনে উল্টা আমাদেরকে টাকা দিতে হয়। সেই জন্য এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা মানুষকে তাদের অধিকার সম্পর্কে শিখাবো, জানাবো। কার কি অধিকার আছে এটা আমরা জানবো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক নাগরিকের সমান অধিকার। কি বলেন, ঠিক কিনা? এখানে মসজিদ, মক্তব, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, গির্জা, প্রত্যেক পবিত্র স্থানে মানুষের কল্যাণের জন্য সেখানে সার্ভিস দেয়া রাষ্ট্রের কাছ থেকে অধিকার। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এই অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সেবা এবং সমস্যা সমাধানমূলক রাজনীতির চর্চা শুরু করেছি। আপনাকে যদি এখন জিজ্ঞেস করি চট্টগ্রাম শহরের সমস্যা কি কি, দেখবেন আপনারা 20-25টা সমস্যা বলার পরে আর দেখবেন আর নতুন কোনো সমস্যা পাবেন না। চট্টগ্রাম শহরের একটা বড় সমস্যা হলো চাক্তাই খাল। চট্টগ্রামের এটা লাইফলাইন, কিন্তু এই চাক্তাই খাল ভরাট হয়ে যাওয়ার কারণে চট্টগ্রামে প্রতি বছর জলাবদ্ধতা হয়। চট্টগ্রামের মানুষের এই পানির মধ্যে ডুবে থাকতে হয় বৃষ্টি হলে। এখন একটা কথা জিজ্ঞেস করি, চাক্তাই খালের এই সংকট সমাধানের জন্য কি করতে হবে? এটা কি দোয়া দরুদ পড়লে ঠিক হয়ে যাবে? চাক্তাই খালে যায় কিছু পূজা টুজা করলে ঠিক হয়ে যাবে না? সারাদিন দোয়া করলে ঠিক হবে না? ঠিক নয়। আরে মাটি তুলিয়ে রে চাক্তাই খালের বাড়া করে খনন করিব, ইয়ানের সমাধান। চিটাং শহরে যারা গরিব আছে, সেই গরিব কত লোক আছে, কত লোক খেতে পায় না, কত লোক চাকরি পায় না। বেগুনের এক জায়গা জানি মিলাদ শরীফ ফরে দিলে বেগুন শান্তি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ফ্যাট বলে যাবে, ঠিক না? ঠিক না? ঠিক ন। তাহলে কি করা করিব? কিয়ল্লাই কতজন মানুষ অভাবগ্রস্ত, কতজন মানুষ বিপদগ্রস্ত, এগুলার সংখ্যা নির্ধারণ করে গবেষণা করে এদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা নিতে হবে। সেই জন্য এবি পার্টির রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি। এবি পার্টি কোনো মতবাদ, তত্ত্ব বা ধর্মের বিভেদ নিয়ে কোনো রাজনীতি করে না। এবি পার্টির রাজনীতি হচ্ছে সমস্যা কি, সমাধান কি, এই রাজনীতি করবে। সেজন্য আপনাদের সবাইকে এবি পার্টির সাথে সম্পৃক্ত হয়ে সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে। প্রস্তুত আছেন সবাই? ঠিক আছে, দেখা যাবে পরে। এখন আসেন প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। সকল ছাত্র জনতা এবং রাজনৈতিক দল আমরা রাজপথে নেমে জীবন দিয়ে, রক্ত দিয়ে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদকে আমরা এখান থেকে দূর করেছি।
কিন্তু দুর্ভাগ্য হলো শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এটা কি আপনারা পছন্দ করতেছেন? এটা ভালো লাগতেছে? আমরা ওই সমস্ত দলের নেতাদেরকে বলতেছি, আপনাদের এই পরস্পর ঝগড়াঝাটি মারামারি এই জনগণ পছন্দ করছে না। আপনারা কি নিয়ে মারামারি করতেছেন? হয়তো হাসিনার দূরে গেলে আমি বেশি করছি, আমি বেশি করছি, কে বেশি অবদান রেখেছে এটা নিয়ে একটা ঝগড়া। আর এখন কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এগুলো নিয়ে ঝগড়া। আমাদের অনুরোধ হচ্ছে, আগে এই রাষ্ট্রটাকে গ্রহণ করেন, আগে এই রাষ্ট্রের নাগরিকদের সমস্যার সমাধান করেন। যেই লোকটার ঘর নাই, যে মাটা অসুস্থ, আমার যে বোন চোখে দেখতে পাচ্ছে না, আমার যে শিশু স্কুলে যেতে পারছে না, আমার যে রিকশাওয়ালা ভাই তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার কাছে শেখ মুজিব কি আর জিয়াউর রহমান কি কোনো পার্থক্য আছে? সে জিয়াউর রহমান বোঝে না, শেখ মুজিবও বোঝে না। সে ধর্ম বুঝে না। পেটে ভাত না থাকলে ধর্ম করতে ইচ্ছা করে না। সুতরাং আগে মানুষের পেটের ভাত দিতে হবে, মানুষের সমস্যার সমাধান করতে হবে, মানুষের চোখের অশ্রু মুছে দিতে হবে। হাসপাতালে যারা চিকিৎসার কষ্টে আছে তাদের চিকিৎসার কষ্ট দূর করতে হবে। তারপর আপনারা ঝগড়াঝাটি করেন, তারপর কার কি অবদান এটা নিয়ে লড়াই করেন। আমরা এখান থেকে দাবি করছি, গণজনতা যে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, আপনারা যে যেখানে ভূমিকা রেখেছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের ঝগড়া বন্ধ করেন। আসেন সবাই আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা আমাদের চেষ্টা করে যাই। যদি সেটা না করেন কি হবে জানেন? আজকে আমি সরকারকে বলছি, আপনাদের একটা দায়িত্ব ছিল, আপনাদের দায়িত্ব ছিল এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ রাখার। আপনারা সেই দায়িত্ব পালন করেন নাই। আজকে এই সরকার এবং রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্যে যদি এই বিভেদ হয়, তাহলে দেশকে একটা মহাসংকটে পরিণত হতে হবে, মহাসংকটে পড়তে হবে। আপনারা এত খুশি হয়েন না। আপনারা দেখছেন না ফ্যাসিবাদের পক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত কিভাবে সাপোর্ট দিয়ে রাখছে, দেখছেন না? সামনে আমরা শুনতেছি যে তারা আমাদের ন্যায্য পানি দিবে না। আমরা শুনতেছি সামনে বন্যার সময় তারা আবার বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করতেছে। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সামনে যদি কোন ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার, বাংলাদেশের ফসল নষ্ট করার, বাংলাদেশের সীমান্তে উত্তেজনা তৈরি করার যদি কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের প্রত্যেক দল, প্রত্যেক ধর্মের মানুষকে, প্রত্যেক পেশার মানুষকে যার যা আছে তাই নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হতে হবে। কিসের বিভেদ, কিসের ঝগড়া, কিসের দূরত্ব, কিসের লড়াই? বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের আরো অনেক লম্বা সময় লড়াই করতে হবে। এবি পার্টি সবাইকে ঐক্যবদ্ধ করে, সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছে। আমাদের এখানে তিনজন নেতাকে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দেব। আমাদের এই চট্টগ্রাম, আমাদের গোলাম ফারুক ভাই আমাদের মহানগর আহ্বায়ক, আর আমাদের হাটাজারির কর্নেল লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম। তিনজন দাঁড়ান, আপনারা একটু পাশাপাশি যান। তিনজন। ফারুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দিদার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আগামী দিনে আপনাদের নেতা হিসেবে আপনাদের নেতৃত্বে চট্টগ্রাম থেকে আমাদের বিজয়ের যাত্রা আমরা শুরু করতে চাই। আমার স্বপ্ন আমার দেশ। সাথী ও বন্ধুগণ,
চট্টগ্রামের বন্দর সমস্যার সমাধান, চাক্তাই খাল পুনর্খনন এবং চট্টগ্রামে সমস্ত অবৈধ। আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।